বিএনপি যে পথে যাচ্ছে এটিকে আপনি সমাধানের পথ মনে করছেন না আপাতত? না, তারা তারা একতরফাভাবে এইসব সিদ্ধান্ত নিচ্ছে। এগুলো সরকারের স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত করার, একটা গণতান্ত্রিক দায়বদ্ধতা নিশ্চিত করার জন্য অনুকূল নয়। আমি কোনো যৌক্তিকতা দেখি না যে এই যে সংস্কার নিয়ে, আমাদের সংবিধান সংস্কার এবং আমাদের এই যে অধ্যাদেশগুলো অনুমোদনের ব্যাপারে, এটা আমি কোনো যৌক্তিকতা খুঁজে পাই না। এটা আমার মনে হয় কি কার্স অফ দি 2/3 মেজরিটি, যে 2/3 সংখ্যাগরিষ্ঠতার অভিশাপ। জামায়াতে ইসলামের বিরোধী দল হিসেবে তাদের ভূমিকাকে কিভাবে দেখছেন? এ পর্যন্ত তারা তো বলেছে, আমি তাদেরকে, তারা যেটা বলেছে আমি তাদের ফেসবুকে নিতে চাই। তারা বলছে যে সব ভালো কাজে তারা সহযোগিতা করবে, সরকার যদি সঠিক কাজ না করে তারা বিরোধিতা করবে, এবং এ তো ইতিবাচক যেটা বলেছে। এখন বাস্তবে দেখা যাবে যে এটা কতটুকু বাস্তবে প্রতিফলিত হয়। তো এটা যেটা আমাদের জন্য একটা ইতিবাচক। আমরা অতীতে যতগুলো নির্বাচন হয়েছে, নির্বাচনের নামে প্রহসন, যে নির্বাচনের শুরুতেই কিংবা মাঝখানে কিংবা নির্বাচনের পরে যারা নির্বাচনে এসেছে সবসময় প্রত্যাখ্যান করেছে, ফলাফল প্রত্যাখ্যান করেছে। এবং আমরা এই যে সুষ্ঠু নির্বাচন, যারা পরাজিত হয়েছে তারা সুষ্ঠু নির্বাচন হিসাবে মেনে নেয় নাই। কিন্তু এইবার অনেক দিন পরে আমরা সবাই মেনে নিয়েছে, সবাই মনে নিয়েছে কিনা সেটা ভিন্ন, কিন্তু মেনে নিয়েছে। এবং তাই আমাদের একটা শুভ সূচনা হতে পারে। একটা ঐক্যবদ্ধভাবে আমরা আমাদের অনেকগুলো জটিল সমস্যা, তো এই দুটো নয়, আর অনেকগুলো জটিল সমস্যা আমাদের আছে, এগুলো আমাদের সমাধান করা দরকার। তার মানে আপনি দুটি সংকটের কথা এখন বলছেন। এক হলো বিএনপির বর্তমানের সরকার হিসেবে সামনে যে পদক্ষেপগুলি নিচ্ছে এটিকে একটা সংকট হিসেবে আপনি দেখতে পাচ্ছেন, এখানে কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছেন না। কারণ বিএনপি মোটামুটি অবস্থান স্পষ্ট করে দিয়েছে, গণভোট এবং সংবিধান সংস্কারের ব্যাপারে তাদের অবস্থান স্পষ্ট। এতে আপনি কোনো সমাধান দেখছেন না সামনে? এটা হলো আলাপ আলোচনা করে সমাধান, এটাই একমাত্র পন্থা। 70% ভোট না, বিএনপি যে পথে যাচ্ছে এটিকে আপনি সমাধানের পথ মনে করছেন না আপাতত? না, তারা একতরফাভাবে এইসব সিদ্ধান্ত নিচ্ছে। এগুলো সরকারের স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত করার, একটা গণতান্ত্রিক দায়বদ্ধতা নিশ্চিত করার জন্য অনুকূল নয়। এবং এগুলো চিন্তা করে দেখেন, এই যে কয়েক বছর আগে শেখ হাসিনা যদি এগুলো করত, সে যখন স্বৈরাচার হয়ে উঠত, তার বিরুদ্ধে যখন আন্দোলন হয়েছে, শেখ হাসিনা যদি এইসব উদ্যোগ নিত, গুম কমিশন করত, তাদের স্বাধীনভাবে কাজ করতে দিত, মানবাধিকার কমিশন করত, তারপরে দুর্নীতি দমন কমিশন স্বাধীন করত, এরকম, তখন কি কেউ বিরোধিতা করত? বিএনপি কি তখন বিরোধিতা করত? আমার তো মনে হয় না। তো এখন ওই যে আমি কালকে বলেছি যে এই যে এটা আমি কোনো যৌক্তিকতা দেখি না, যে এই যে সংস্কার নিয়ে, আমাদের সংবিধান সংস্কার এবং আমাদের এই যে অধ্যাদেশগুলো অনুমোদনের ব্যাপারে, এটা আমি কোনো যৌক্তিকতা খুঁজে পাই না। আমি কোনো দলের পক্ষে নই, কোনো দলের বিপক্ষে নই। আমি একজন জ্যেষ্ঠ নাগরিক, আমি জনগণের কল্যাণের জন্যই আমার সারাটা জীবন আমি কাজ করেছি, কোনো কিছু প্রাপ্তির বিনিময় নয়, এখনো করছি। এটা আমার মনে হয় কি এই জন্য অনেক কেন হচ্ছে, এই জন্য অনেক রকম গুজব আছে, অনেক রকম মানুষের অনেক অভিমত আছে। এটা কি এরকম হইতে পারে? এটা ওই যে একটা কথা প্রচলিত আছে, আমি বহুদিন আগে বলেছিলাম, উনিরাও বলেছে, যে কার্স অফ দি 2/3 মেজরিটি, যে 2/3 সংখ্যাগরিষ্ঠতার অভিশাপ। যে যখন 2/3 সংখ্যাগরিষ্ঠতা পেয়ে যায় তখন তারা একটা বেসামাল হয়ে যায়। আমরা দেখেন আমাদের ইতিহাসের দিকে তাকান, 73 সালে আমাদের নির্বাচন হয়েছে, ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা। পরিণতি কি হয়েছে? চতুর্থ সংসদ নেই, তারপরে বঙ্গবন্ধুর পরিবার সপরিবারে নিহত হওয়া, তারপরে এটা কি শান্তিপূর্ণভাবে ক্ষমতা বদল হয়েছে? হয় নাই, সামরিক শাসন হয়েছে। তারপরে হয়েছে আমাদের 2/3 2001 সালে, 2/3 বেশি সংখ্যাগরিষ্ঠতা। এটার পরিণতি কি মঙ্গলকর হয়েছে? আমার শান্তিপূর্ণভাবে ক্ষমতা বদল হয়েছে? সেই লগি বৈঠার তাণ্ডব আমরা দেখছি। তারপরে 2 বছর ব্যাপী তত্ত্বাবধায়ক সরকার, সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার দেখেছি। তারপর 2008-এ
2008-এর পরে তো আমাদের নির্বাচন ব্যবস্থাকেই নির্বাসনে পাঠানো হলো, এবং কত লোক গুম হয়েছে, কত লোক খুন হয়েছে, বিএনপি কতভাবে এই যে এই নিপীড়ন নির্যাতনের শিকার হয়েছে। তো এটার কি পরিণতি ভালো হয়েছে? শেখ হাসিনা পালাতে হয়নি। তো যখন এইরকম অ্যাবসলিউট মেজরিটি, তখন কিন্তু এটাকে বলা হয় কার্স অফ 2/3 মেজরিটি, অভিশাপ। তো এটা কি অভিশাপ কিনা? আই হোপ এটা অভিশাপ নয়। এটা আমাদের এখন চিন্তা করা দরকার। আমরা আমাদের বিবেক বুদ্ধি বিবেচনা এবং আমাদের প্রজ্ঞা সাহসিকতা প্রদর্শন করে এগুলো সমস্যার সমাধান করা দরকার। আমি এই প্রার্থনাই করি, এই আহ্বানে জানাই। ধন্যবাদ আপনাকে। আমি অনেক সময় নিয়েছি আজকে, আপনাকে আর বেশি প্রশ্ন না করি। আরেকদিন অবশ্যই অন্যান্য অনেক বিষয় নিয়ে, বর্তমান আরও অন্যান্য সংকটে আপনাকে পাবো এই আশায় আজকে এখানে শেষ করছি। জনাব বদিউল আলম মজুমদার, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। সবাইকে অনেক ধন্যবাদ দেখার জন্য, সাথে থাকার জন্য। দেখা হবে অন্য কোনো সময়। আসসালামু আলাইকুম, শুভরাত্রি।